আমরা পড়তেছি হচ্ছে ওয়াইন্ডিং। তো ওয়াইন্ডিং পড়তে গেলে তোমরা তো আগে একটা ধারণা রাখছো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে কি সুতা বানাবে, এদিকে কাপড় বানাবে, ডাই করবে, গার্মেন্টস। কিন্তু আসলে এক একটা মেশিনের উপরই, শুধু যদি একটা মেশিন মনে করো যে একটা মেশিন, এই মেশিনের মধ্যেই তোমার অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। এই মেশিনটা কীভাবে বানিয়েছে, গিয়ারিং ক্যালকুলেশন, যে এখানে কোথা থেকে কোথায় স্পিড আসতেছে, এখানে কি কি ডিভাইস এটাকে হেল্পিংয়ের জন্য ইউজ করেছে, এই সবগুলো বিষয় আমাদের আলোচনার মধ্যে আসে। কিন্তু বাইরে থেকে যখন কেউ দেখে ইঞ্জিনিয়ারিং মানে তো এখানে আর কি, এখানে তো তেমন কিছু নাই। কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা পার্টসের বা প্রত্যেকটা মেশিনের বিভিন্ন অংশ ধরে ধরে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় বা বুঝতে হয়। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্য। এটাই হচ্ছে ডিটেলস। মানে এই ডিগ্রি ইঞ্জিনিয়ারিং যেটা পড়তে তোমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং, এখানে ডিটেলস পড়া হবে। বরং হয়তো ডিপ্লোমাতে একটু কম পড়ানো হবে, ওদেরকে শুধু বুঝলেই হচ্ছে কোত্থেকে কী হচ্ছে, আর তোমাদেরকে একদম রুট কারণটা জানতে হবে। হ্যাঁ, যেমন তোমরা যখন পরীক্ষার দাও, তোরা পরীক্ষার খাতাতে তুমি রোল নাম্বারটা লিখতে তোরা ভুল করলা। এখন তুমি তো জানো না যে এই খাতাটাকে কিভাবে ট্রিট করা হয় বা কিভাবে মার্কসটা তুলে বা কিভাবে পরবর্তীতে ভেরিফাই হয়। তো তোমার কাছে হয়তো মনে হবে যে আমি তো ভুল করে হলে মনে হয় খাতাটা নষ্ট হয়ে যাবে এরকম। কিন্তু যে এটা ডিল করে সে এটা বুঝতে পারবে যে না, আসলে এটা কোনো সমস্যাই না, কারণ আমরা খাতাটাকে কোনো কম্পিউটারের ভিতরে ঢুকাই না, ম্যানুয়ালি দেখা হয়। সুতরাং ম্যানুয়ালি যদি এটা থাকে খাতার কোনো কোনো জায়গায়, তাহলে খুঁজে পাবে। তো তাহলে এই ব্যাপারটা তো তোমার কাছে হয়তো মনে হতে পারে যে এটা মনে কম্পিউটারে যায় বা এটা কীভাবে ভুলটা ধরবে বা ভুলটা মনে থেকেই যাবে এই সংশয়টা। তো এই একই ব্যাপারটা কিন্তু মেশিনের ক্ষেত্রে প্রয়োজন। ধরো তুমি একটা মেশিনের টোটাল বিষয়টা জানো, তো তখন তোমার জন্য একদম কুইক ওই এসি রুমে ম্যানেজার চেয়ারে বসেই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে যে এখানে প্রবলেমটা এই জায়গাতে হতে পারে, আপনি ওই জায়গাতে কারেকশন করেন তাহলে ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের ওভার ভিউ একটা ধারণা থাকে, সব কিছুর উপরে ডিটেলস ধারণা থাকা লাগে। এটাই হচ্ছে পার্থক্য। ধরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর পরে ওরা ঠিকই, বাট ওখানে হয়তো বা এত ডিটেলসে পড়ানো হয় না। তোমাদের এখানে একটু ডিটেলসে জানতে হয় যাতে করে ডিসিশন মেক করতে পারে এবং প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা বুঝতে পারি। যতই মডার্ন মেশিন আসুক, এখন ধরো আধুনিক মেশিন আসতেছে, ইলেকট্রিক্যালি কন্ট্রোল পিএলসি বেসড মেশিন, তো সেগুলোতেও কিন্তু তোমার ভিত্তিটা কি, ভিত্তিটা কিন্তু ওই যে বেসিক ভিত্তি, বেসিক মূলনীতিকে কাজে লাগিয়ে এটাকে অটোমেশন করা হয়েছে। মেকানিক্যাল মোশন ছিল, মোশনটা আগে ট্রান্সফার হতো মোটর দিয়ে বেল্ট হয়ে, এখন সেটাকে ট্রান্সফার করে পিএলসি করে ফেলছে, ইলেকট্রিক্যালি কন্ট্রোল করে ফেলছে। এই তো, কিন্তু বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই। তো সেজন্য আমরা ওই যে এক একটা মেশিনের প্রত্যেকটা পার্টস জানার চেষ্টা করি। এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিংটা এরকম। তুমি দেখবা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, যেমন ধরো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা অন্য যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আসলে ওদের এখানে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিংয়ে ওদের থাকে শুধুমাত্র মেশিন স্টাডি থাকে, বাট আমাদের প্রসেস স্টাডি এবং মেশিন স্টাডি দুটোই থাকে। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওরা কিন্তু কোনো প্রসেস নিয়ে স্টাডি করে না। প্রসেস স্টাডি বলতে একটা মেকানিক্যাল মেশিনের মধ্যে মেকানিক্যাল এলিমেন্ট সেট করলে কী আউটপুট কীভাবে আসে সেটা তাদের বিষয় না। তারা শুধু মেশিনটাকে ঠিকভাবে রান করার ইঞ্জিনিয়ারিংটা পড়ে, মানে শুধু মেশিনটা স্টাডি করে। বাট আমাদের এখানে দুইটাই, মেশিন স্টাডি এবং প্রসেস স্টাডি, মানে ম্যানুফ্যাকচারিং এবং মেশিন দুইটাই আমাদেরকে দেখতে হয়। তুমি শুধুমাত্র একটা মেশিনে কাপড় উৎপাদন হয় সেটাই দেখলে হবে না, কাপড় উৎপাদনের সাথে জড়িত যে মেশিনগুলো আছে সেগুলোকে তোমার স্টাডি করতে হবে ইন ডেপথ। এটা হচ্ছে টেক্সটাইলের সাথে পার্থক্য, যে আমরা দুইটা সাইডকেই দেখি। প্রসেস যেমন আইপি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওরা কিন্তু মেশিন দেখে না, শুধু প্রোডাকশনটাই দেখে, যে প্রোডাকশনটা কীভাবে ইনক্রিজ করা যায়, প্রোডাকশনটা কীভাবে বাড়ানো যায়, কমানো যায়, প্রোডাকশনটাকে কী কী বিষয় হ্যাম্পার করে, কী কী ফ্যাক্টরির উপর প্রোডাকশন ডিপেন্ডেন্ট থাকে, সেই জিনিসগুলো দেখে, এগুলোকে হাত দিয়ে প্রোডাকশনটাকে বাড়ানোর চেষ্টা করে। তো আমাদের তো এটা আছেই, আমাদের তো প্রোডাকশন স্টাডি আছেই, পাশাপাশি আমাদের মেশিন স্টাডিও করতে হয়। তো আমরা ওয়াইন্ডিং করতে গেলে ওয়াইন্ডিং মেশিনে যে পার্টসগুলো লাগে সেগুলো গতকালকে গাইডের কথা বলছি, গত ক্লাসে, তাই না? গাইডের কথা বললাম না? টেনশনার থাকে, গাইড যেমন থাকে তেমনি টেনশনার থাকে। ধরো সুতা তোমার কাছে আছে, আমি এখানে আসি, সুতাটা খুব লুজ অবস্থায় আছে, তাহলে আমি কি এখানে প্রপারলি জড়াইতে পারবো? তুমি যদি এরকম টানে ধরে রাখো আমার সুতাটাকে, যে সুতাটা খুব ছিঁড়ে যাচ্ছে, তাহলেও সমস্যা। একটু টাইটলি ধরে রাখলা, মানে সুতাটা জড়ানোর সময় একে থেকে খুব টাইটলি ছাড়তেছে, মানে একটা ভালো টেনশন মেনটেন করতেছে, এটা যেমন একটা প্রবলেম। আবার খুব স্ল্যাক অবস্থায় আছে, একদম লুজ, আস্তে আস্তে কোন রকমে জড়াচ্ছে, সেটাও কিন্তু প্রবলেম। তো এই জন্য টেনশন আমাদের হিসাব করতে হয় এবং টেনশনিং ডিভাইস ইউজ করতে হয়, ডিভাইস ইউজ করে টেনশনটাকে মেনটেন করতে হয় প্রত্যেকটা জায়গায়। যেখানে সুতার কারবার আছে, মানে ইয়ার্নের যেখানে কাজ আছে, তুমি ধরে রাখবা নিটিং পর্যন্ত বা উইভিং পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তোমার টেনশনিংয়ের বিষয় আছে। মানে টেনশনটাকে আমাদেরকে মাপতে হয়, সেন্টিনিউটনে আমরা টেনশন মাপি, সেন্টিনিউটনে বা গ্রামে
টেনশন মাপি, যে কত টেনশনে আছে সুতাটা, টেনশনের মাপার ডিভাইস আছে, ডিভাইস দিয়ে সুতার টেনশনটা মাপতে হয়, অপটিমাম লেভেলে রাখতে হয়। কারণ কি, টেনশনটা একটু বেড়ে গেলেই প্যাকেজটা টাইট হবে, টেনশনটা একটু কমে গেলেই প্যাকেজটা স্ল্যাক হবে, একটা সময় গিয়ে খুলে যাবে, এই সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমরা টেনশনিং ডিভাইস কী কী আছে সেগুলো সম্বন্ধে একটু জানবো। টেনশনার কি? টেনশনার হচ্ছে একটা ডিভাইস যেটা কিনা ইয়ার্নের একটা অপটিমাম টেনশন মেনটেন করতে আমরা ব্যবহার করে থাকি। মানে যা কিনা ইয়ার্নে টেনশন দিতে, ইয়ার্নকে টান অবস্থায় রাখতে বা ইয়ার্নে টেনশন অ্যাচিভ করতে যে ডিভাইসটা ইউজ করা হয় তাকেই বলা হয় টেনশনিং ডিভাইস বা টেনশনার। ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স আমি বলতেছি যে অল্প কথায় আমরা খুব মেইন বিষয়গুলোকে ফোকাস করবো। একটা হচ্ছে টু বিল্ড এ প্যাকেজ উইথ এডিকুয়েট কম্প্যাক্টনেস। একটা প্যাকেজকে বিল্ড করার সময় যতটুকু কম্প্যাক্ট হওয়ার কথা, কখনো কখনো আমাকে একটু কম কম্প্যাক্ট বানাইতে হবে। আমার নিটিং কম্প্যাক্ট মানে টাইট, প্যাকেজটা কত টাইট সুতাটা জড়াচ্ছে এটা, কখনো কখনো কম্প্যাক্টনেস কমাইতে হয়, কখনো বাড়াইতে হয়। তো সুতরাং আমার এডিকুয়েট বা নেসেসারি কত, যতটুকু পর্যাপ্ত ততটুকু টেনশন দেওয়াটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর দ্বিতীয়ত হচ্ছে টেনশন কম বেশির কারণে যে প্রবলেমগুলো হয় সেগুলোকে অ্যাভয়েড করা। যেমন টেনশন বেশি হলে সুতার প্যাকেজটা খুব টাইট হয়, মাঝে মাঝে সুতা ছিঁড়ে, এই সমস্যাগুলো দূর করা। আবার টেনশন কম হলে সুতা খুবই সফট হয়, প্যাকেজটা খুবই সফট হয়, স্ল্যাক হয়, তুমি এখান থেকে ওখানে নিতে গেলে বস্তাতে ভরতে গেলেই প্যাকেজ খুলে যায়, প্যাকেজ তার অবস্থান ধরে রাখতে পারে না। এই সমস্যাগুলোকে দূর করা। আচ্ছা, আমরা এবার টাইপস দেখব। টাইপস দুই ধরনের। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং প্রিন্সিপল, মানে কিসের মাধ্যমে, কার মাধ্যমে, কোন প্রিন্সিপলে টেনশন দেওয়া হয় সেই সাপেক্ষে ভাগ করা যায়। আবার টেনশনিং ডিভাইসটা কী দিয়ে তৈরি, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কিছু আছে সিরামিক দিয়ে তৈরি, কিছু আছে মেটাল দিয়ে তৈরি, কিছু গ্লাস দিয়ে তৈরি, কী দিয়ে তৈরি সেই সাপেক্ষে একটা ক্লাসিফিকেশন আছে, সেটা পরে বলতেছি। বাট এমনিতে ওয়ার্কিং প্রিন্সিপল মানে সে কীভাবে কাজ করে, তার কাজ করার মূলনীতিটা কী, সেই সাপেক্ষে 5 ধরনের টেনশনার আমরা পেয়ে থাকি। এর মধ্যে একটা হচ্ছে ক্যাপস্টোন টেনশনার। এটা অনেক জনপ্রিয় একটা টেনশনার। এটা হচ্ছে এরকম পোস্ট থাকে, একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা পোস্ট। এই যে একটা পোস্ট, মনে করো সোজা যাচ্ছে একটা বিষয়, বাট তুমি একটা পোস্টের মধ্য দিয়ে নিয়ে আসলা, তাহলে এই পোস্টের একটা যে ফ্রিকশনাল কন্টাক্ট আছে না, ফ্রিকশন আছে, এই ফ্রিকশনের জন্য এই সুতা কিন্তু একটা টান পাবে। যদি পোস্টটা পিচ্ছিল হয় তাহলে কম টান পাবে, বাট পোস্টটা যদি একটু খসখসা হয় তাহলে কিন্তু সুতাটা এখানে একটা টান অ্যাচিভ করবে বা টেনশন অ্যাচিভ করবে। তো এটা হচ্ছে ক্যাপস্টোন টাইপ টেনশনার, যেটা ফিজিক্সেও আলোচনা করা হয়, মানে আমাদের ফিজিক্স 2-তে। সেখানে অ্যামন্ডন্স ল আছে, অ্যামন্ডন্স ল দিয়ে আমরা আউটপুট টেনশনটাকে হিসাব করতে পারি। মনে করো এরকম একটা, দুইটা, তিনটা পোস্টের মধ্যে দিয়ে সুতা যাচ্ছে, তাহলে সে কতটুকু টেনশন গেইন করবে, মানে এখানে কত সেন্টিনিউটন আছে, এটা এই তিনটাকে পার হয়ে গিয়ে তার টেনশনের মানটা কত হলো, বেড়ে যাবে অবশ্যই, কতটুকু বাড়বে সেটা হিসাব করার ফর্মুলা হচ্ছে এটা, T2/T1 = e⁻μθ। হ্যাঁ, চারটা, একটাও করতে পারি, দুইটা করতে পারি, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো ইউজ করতে পারি। তো সেই যতটাই হোক না কেন আমাদের সবগুলো মিলে অ্যাঙ্গেলটা কত, সেটা হচ্ছে থিতা। আর মিউটা হচ্ছে এখানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট। তো ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট তো এক এক বস্তুর এক এক রকম। যারা বেশি পিচ্ছিল তাদের ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট কম, যারা একটু কম পিচ্ছিল মানে একটু খসখসা তাদের ক্ষেত্রে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট বেশি, এটা মাপা যায়। তো ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট আর ই তো আমরা বুঝি, এপসিলন, মানে ই হচ্ছে ওই যে লগের ইয়েটা। আর থিতা, এই থিতাটা হচ্ছে রেডিয়ানে, এটা একটু মনে রাখতে হবে। থিতাটা কিন্তু রেডিয়ানে প্রকাশ করা আছে, ষাটমূলক পদ্ধতিতে না। মানে থিতা যদি 90 ডিগ্রি হয় তাহলে মান কত, 3.1416/2, মানে π/2। আর 180 ডিগ্রি হলে 3.1416, মানে থিতার মানটা এখানে ইয়ে না, ডিগ্রি না, এটা বললাম ভিডিও। আচ্ছা, এডিটিভ টেনশনার। এরপর হচ্ছে এডিটিভ টেনশন হচ্ছে এটা, যখন দুইটা ডিস্ক থাকে বা দুইটা প্লেট থাকে, দুইটা ডিস্কের মাঝখান দিয়ে যখন সুতাকে পাস করা হয় তখন একটা টেনশন অ্যাচিভ করে। কেন, যে এখান থেকে একটা ফোর্স পড়তেছে তার উপর, এই যে উপর থেকে একটা ফোর্স পড়ে না নিচের দিকে, মনে করো F পরিমাণ ফোর্স পড়ে, এই ফোর্সটা যত বেশি হয় টেনশনের মানটা তত বেশি হয়। তো সেটাকে হিসাব করে ফর্মুলা হচ্ছে এটা, T1 প্লাস এই T1 তো আছেই, এটার সাথে যোগ হবে F এর মানটা এবং মিউ, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন × 2, এইটাকে যোগ করলে যা পাবো সেটা হবে আউটপুট টেনশন এ ধরনের টেনশনের জন্য। আর এটা হচ্ছে এডিটিভ টাইপের টেনশনের। আবার এই এডিটিভ এবং ক্যাপস্টোন এই দুটাকে কম্বাইন করে টেনশনার বানানো যায়, সেটা হচ্ছে এটা। তো এখানে একদিকে যেমন ফোর্স আছে, আবার ভিতর দিকে কিন্তু এই পোস্টটা কিন্তু আছে, বুঝছো, এই পোস্টটা কিন্তু ভিতরে আছে।
তো পোস্টের গা দিয়েও ঘেঁষে যায়, আবার উপর থেকে সুতাটাকে একটা চাপও দেওয়া হয়, তো দুইটা মিলে একটা টেনশন অ্যাচিভ হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা সূত্র হচ্ছে এটা তো থাকবেই, T2 = T1 × e⁻μθ, এটা তো থাকবেই। আর এটার জন্য এটা T1 + 2 μf, এই দুইটা যোগ করলে যা পাবো সেটা হচ্ছে কম্বাইন্ড টেনশনারের টেনশন। এরপর 4 নাম্বার যেটা, এটা হচ্ছে গেট টেনশনার। এখন মনে করো যদি এরকম দুই ধরনের গেটকে পরস্পর বিপরীতমুখী করে আমরা এরকম রেখে দিই, তাহলে দেখো এই সুতাটাকে তুমি টানো, সুতাটা কি সহজে আসতে পারবে না? এই যে বিভিন্ন গেটের মধ্যে দিয়ে আসার কারণে সে কিন্তু একটা টান অনুভব করবে। এই জন্য এটা এক ধরনের টেনশনার, এটাও অ্যাচিভ করা যায়, এখানেও টেনশন পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে অটোমেটিক বা লিভার টাইপ টেনশনার। এটা একটু আধুনিক কনসেপ্টের এবং এটাকে ইউজ করার চেষ্টা করা হয় বেশি। কেন? এটার ফিচার হচ্ছে এখানে এমনভাবে মেকানিজমটা করা আছে, যখন সুতার মধ্যে টেনশন বেশি আসে তখন সে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, কমাইতে পারে, আবার যখন খুব কম থাকে সেটাকে বাড়াইতে পারে। কীভাবে? মনে করো এই সুতাটাকে তুমি টানতেছো এদিক থেকে, তো টানটা তো আলটিমেটলি প্রথমে এখানে পড়ে। ধরো এটা তো একটা ফালক্রাম করা লিভার, ফালক্রাম করা মানে হচ্ছে এটা কপিকলের মতো এরকম ঘুরতে পারে, এরকম চলতে পারে। মানে কপিকল প্রশ্ন তোমরা পিভট করা থাকে, মানে ফালক্রাম করা থাকে, যা কিনা এরকম ঘুরতে পারে, এরকম চলতে পারে, তো ফালক্রাম করা আছে। তো তার মানে এটা মনে করো কবজির মতো এরকম মুভ করতে পারে। তো এটা মুভ করবে কখন? যদি তুমি আঙুলে ধরে বেশি টান দাও, কম টান দিলে তো বেশি মুভ করবে না। তো এটা নর্মালি এরকম থাকতে চায়, কিন্তু যখন সুতাটা খুব বেশি টান অবস্থায় থাকে, সুতাটা টেনে তাকে নামিয়ে ফেলে, সুতাটা নামিয়ে ফেলে এখানে ফালক্রাম করা আছে, এটা নিচের দিকে নামতে থাকে। তো এরকম নিচের দিকে নামে আলটিমেটলি সুতা দিকে টানে, এদিক থেকে লিফট হয়, মানে এখানে টান পড়লে এখানে তো লিফট হবে। যেখানে এটা স্প্রিং দ্বারা এটাকে আটকানো আছে, স্প্রিং দ্বারা এই ডিভাইসটাকে এই লিভারের সাথে যুক্ত করা আছে। তো যদি তুমি এদিক দিয়ে টানো, আলটিমেটলি এদিক দিয়ে উপরে উঠতে বাধ্য হয়। তো উপরে উঠলে এখানে এদিক দিয়ে ডিসটা যদি একটু প্লেটে উপরে ওঠে, তাহলে এখানে চাপটা কমবে না বা ফোর্সটা একটু কমে আসবে না? কমে যায়। যখনই এখানে টানটা বেড়ে যায়, মানে এদিক দিয়ে সুতাটা একটু বেশি জোরে টানা হয় বা বেশি টেনশনে টানা হয়, তখন এই টেনশনের কারণে এটা নিচে নামতে বাধ্য হয়। আর নিচে নামলে ফালক্রাম হওয়ার কারণে লিভারের সাহায্যে আমাদের স্প্রিং লোডের যে বস্তুটা আছে, ডিসটা আছে, সেই ডিসটা উপরের দিকে ওঠে, আলটিমেটলি ওই এক্সেস টেনশনটাকে রিডিউস করে দেয়, অপটিমাম টেনশন টান থাকে। আবার যখন কম টেনশনে টানে তখন কি হয়, এটা উপরেই থাকে, নামতে পারে না, তখন আলটিমেটলি স্প্রিংয়ের কারণে এখানে বেশি ফোর্স পায়, আলটিমেটলি টেনশনটা এমনিতেই বেড়ে যায়। এভাবে করে টেনশন এক্সেস হলে এটাকে রিডিউস করতে পারে হালকা, আবার যে রিডিউস হয়ে গেলেও সেটাকে বাড়াইতে পারে। এইভাবে করে এটা অটোমেটিক বা লিভার প্রিন্সিপালে কাজ করা একটা টেনশনার, এখানে এই কাজটা করা যেতে পারে। প্রসেসটা হচ্ছে তুমি যখন এখানে সুতাকে টানবা, তখন সুতাটা তো এখানে গাইডটার ভিতর দিয়ে আসে না? তো আসতে গেলে তুমি সুতাকে যদি জোরে টানো, সে কি এখানে থাকতে পারবে? এরকম না থেকে কি হবে? নিচে নামবে। নিচে নামবে কেন? তুমি টানতেছো, সুতা দিয়ে তো টানতেছো, তাকে সুতাটাকে খুব জোরে টেনশনে টানতেছো, তো টানলে সে তো আগের জায়গায় থাকতে পারবে না, সুতার টানের কারণেই সে একটু নিচে নামতে বাধ্য হবে। তো নিচে নামলে এটা যেহেতু ফালক্রাম করা আছে, লিভারটা এদিক দিয়ে একটু উপরের দিকে পুশ করলে যে স্প্রিং আছে না, এখানে স্প্রিংটা একটু লুট কম পাবে, স্প্রিংটার উপর টান পড়তেছে। মনে করো একটা স্প্রিংকে তুমি চাপায় রাখছো, না চাপায় যদি একটু ছাড়ে দাও, তাহলে তো স্প্রিংটা একটু ছেড়ে দিবে। তো স্প্রিংটা ছেড়ে দিলে আলটিমেটলি এখান থেকে এটা তো দুইটা জিনিস দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে সুতাটা যাচ্ছে হচ্ছে এই ডিস্কের লোডের মধ্যে দিয়ে। টেনশনটা এখানে কেন পাচ্ছে? শুধু টেনশনটা কেন পাচ্ছে? এই যে এখান থেকে স্প্রিং লোডের ডিস্কটা থেকে টেনশন পাচ্ছে। তো স্প্রিং লোডের ডিস্কটা যদি একটু উপরে ওঠে বা একটু হালকা হয়, তাহলে তো টেনশনটা কমবে। তো যখনই এখানে টেনশন বাড়বে, সুতাটাকে খুব জোরে টানা হবে, তখন এটা কপিকল অবস্থাটা নিচে নেমে আলটিমেটলি এদিকে লিভার হয়ে স্প্রিংটাকে একটু উপরের দিকে টান ফেলবে, তখন এখানে টেনশনটা কমে আসবে। আবার যখন এখানে কম থাকবে, তখন তো এটা একবারে নিচে নামবেই না, সর্বোচ্চ উপরে থাকবে। উপরে থাকলে বুঝতেই পারতেছে দিক দিয়ে চাপটা বেশি পড়বে, চাপটা বেশি পড়লে স্প্রিংটাকেও চেপে রাখবে, আর স্প্রিংটাকে চেপে রাখলে স্প্রিং গিয়ে ওই ডিস্ক সহ সুতাটাকেও চাপ দিবে বেশি, তখন সুতার মধ্যে টেনশন বাড়বে। এভাবে করে অটোমেটিক্যালি টেনশনটাকে বাড়ানো কমানো যায়। যখন সুতা তুমি বেশি টেনশনে টানবা, অটোমেটিক্যালি সুতার টেনশন কমে যাবে। আবার যখন কম টেনশন টানবা, অটোমেটিক্যালি সুতার টেনশনটা বেড়ে যাবে। মানে একটা অপটিমাম টেনশন এখানে অটোমেটিক্যালি অ্যাচিভ করা যায় স্বয়ংক্রিয়ভাবে। হ্যাঁ, টেনশনের দরকার হয়। তুমি যদি টেনশন মেনটেন না করো, মনে করো তোমার কাছে একটা সুতার বান্ডেল আছে, আমার কাছে একটা সুতার বান্ডেল আছে, আমি সুতাটাকে জড়াবো, এখন তুমি একদম ছেড়ে দিয়ে রাখছো, আমার যতটুকু লাগবে তার চেয়ে বেশি পরিমাণ সুতা ছেড়ে দিয়ে রাখছো। আমি জড়ানোর সময় কি এখানে খুব টাইটলি জড়াবে সুতাটা? বুঝলে? আমার এখানে সুতা জড়াচ্ছি, কিন্তু সুতা যেখান থেকে আসতেছে সেইখানে এবং আমার মধ্যে যদি টান অবস্থায় সুতা না থাকে, তাহলে এখানে ঘোরালে তো আর আমি তো এরকম হাত দিয়ে টেনে জড়াচ্ছি না,
ওই জন্য আমি এখানে সুতা যদি নিজে হাত দিয়ে টেনে টেনে জড়াইতাম তাহলে তো টান টান করে জড়াইতাম, কিন্তু এটা তো হয় না, এটা শুধু ঘুরাই আমরা। ঘুরালে কি হয়, এখানে সুতা জড়ায়। তো এখন ঘুরানোর সময় যেখান থেকে আসে সেখানের মধ্যে দূরত্ব আছে, দূরত্বে টান টান অবস্থায় থাকতে হবে। টান টান অবস্থায় থাকার জন্য আমাদের টেনশনার ডিভাইসগুলো ইউজ করতে হবে, তখনই টান টান থাকে। প্রত্যেকটা মেশিনে, প্রত্যেকটা ওয়াইন্ডিং মেশিনে টেনশনার থাকে। আর টেনশনার মেনটেন না করলে তোমার এই যে ঘূর্ণনটা, ওয়াইন্ডিংটা হবে একদম স্ল্যাক। সুতা জড়াবে কিন্তু টাইটলি জড়াবে না। তো স্ল্যাক জড়ালে কী হবে, এই সুতা থেকে পরে আরেক জায়গায় নিয়ে তুমি ইউজ করতে গেলেই প্রবলেম হবে, সুতা থেকে মানে প্যাকেজ থেকে সুতা খুলে যাবে। আবার কোনটা অবশ্যই এই যে এখানে এক জায়গা থেকে খুলে আসে আর এখান থেকে সুতা জড়ানো হয়, তাহলে এই ডিভাইসটা টেনশনটা দিচ্ছে। কোনটা মাঝখানে রাখা হয় বুঝি নেই, 2, হ্যাঁ, নিচ দিয়ে আর কি, এই ফোর্সের নিচ দিয়ে সুতাটা যাচ্ছে। মনে করো এখানে সুতার মধ্যে যতটুকু টান থাকবে, এটা নিচ দিয়ে যাওয়ার কারণে এখানে টানটা অনেক বেশি অনুভূত হবে না। টানটা কি, টানটা হচ্ছে তুমি টানতে কষ্ট হয় কিনা, সেই তো সুতার টেনশন। সহজে টানতে পারলে তো টেনশন থাকলো না, তাহলে একটু বেশি টেনশন পাচ্ছে না, আগের চেয়ে টেনশনটা বাড়তেছে। ঘুড়ি উড়ানোর সময় দেখবে না, কিছু ঘুড়ির সুতার টেনশন টানটান অবস্থায় থাকে বেশি, কিছু ঘুড়ি আছে খুব শক্ত থাকে, যত বড় হয়। আর ঘুড়ি থেকে পাতলা হলে এটা তো খুব বেশি টেনশন থাকে না, এটাই বিষয়টা। মানে এখানে সুতাটা যত সহজে আসবে, এখানে যদি তুমি একটা টেনশন মিটার বসাও, দেখবা যে T1 এর মান আসবে হচ্ছে ধরো 2 সেন্টিনিউটন বা 5 সেন্টিনিউটন। আর এটা যখন এখানে আসবে দেখবা যে এটা হয়ে গেছে 25। আর এখানে সে টান অনুভব করতেছে 25, এখানে টান অনুভব করতেছে মনে করো 5। কেন, মাঝখানে একটা টেনশনার ইউজ করার কারণে। আচ্ছা দেখো, অ্যাকর্ডিং টু টাইপ অফ ওয়ার্কিং মেম্বার অ্যাক্টিং অন ইয়ার্ন, আগেরটা ছিল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, কোন প্রিন্সিপালে কাজ করে তার উপর ভিত্তি করে। তো এমনি কী দিয়ে তৈরি বা কীভাবে টেনশনিং ডিভাইসটা তৈরি তার উপর ভিত্তি করে এই 6 ধরনের আছে। ওয়াশার টাইপ, আমরা বাজারে ওয়াশার দেখি না, মানে একটা জায়গাতে কিন্তু টাইট দিচ্ছ, টাইট দেওয়ার জন্য মাঝখানে ওয়াশার দিয়ে আমরা টাইট দিচ্ছি না, এরকম ওয়াশার টাইপ টেনশনার দেখতে পারবো বিভিন্ন মেশিনে। ডিস্ক টাইপের টেনশনার দেখতে পারবা, যে একটা এরকম ডিস্ক আছে, এই ডিস্কের নিচে আরেকটা ডিস্ক আছে, এদের মাঝখান দিয়ে সুতাটাকে পাস করা হয়। ছোটো ছোটো ডিস্ক, একটা ডিস্ক আরেকটা ডিস্ক, ডিস্কের মাঝখান দিয়ে সুতাটাকে পাস করা হয়, এরকম আছে। কম টাইপের টেনশনার আছে, চিরুনির মতো টেনশনার আছে, এটা দিয়ে পাস করলে সুতাটাকে টেনশন পায়। রোলার টাইপের টেনশনার আছে, হ্যাঁ, রোলারের মধ্যে জড়িয়ে এই রোলার দিয়ে টেনশনটা অ্যাচিভ করা যায়। তারপরে বল টাইপের আছে এবং 2 জোন টেনশনার আছে, মানে 2 জায়গায়। এরকম ধরন আছে আর কি। টেনশনিং ডিভাইসটা কি ডিভাইস, এটা কি ওয়াশার নাকি রোলার? কম টাইপের টেনশনার আছে, মানে একটা কম আছে চিরুনির মধ্যে দিয়ে যখন সামনের দিকে টানা হয় তখন সুতা কিন্তু টেনশন পায়। তো এটা তো লম্বার সুতার ক্ষেত্রে না, একটা চিরুনি এরকম সুতাটা এগিয়ে যাচ্ছে, তো এই চিরুনি সুতাটা টানা হয়, সে কিন্তু একটা টেনশন পাবে এটা। তো রোলার টাইপের আছে, একটা রোলারের মধ্যে সুতাকে জড়িয়ে টেনশন অ্যাচিভ করা যায়। বল টাইপের আছে, এরকম কি দিয়ে তৈরি, মানে কি টেনশনার হিসেবে ইউজ করা হচ্ছে, এগুলো কিন্তু ধরো ডিস্ক হোক ওয়াশার হোক, এগুলো কিন্তু আবার এই যে ক্যাপস্টোন প্রিন্সিপালের হতে পারে, বাট তৈরিটা কী দিয়ে সেটা বোঝানো হচ্ছে। তো এই সাপেক্ষে 6 ধরনের টেনশনার আছে। তো আমরা যদি টেনশনার ডিভাইস যেহেতু পড়তেছি, সেখানে একটু বোঝার বিষয় হচ্ছে টেনশনার ডিভাইসগুলোর কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, মানে একটা টেনশনার ইউজ করলে যে কী বৈশিষ্ট্যের হতে হবে। এর মধ্যে কিছু জিনিস মানে এখানে আমি কি করছি, তোমাদের পরীক্ষায় যাতে লিখতে সহজ হয় এই জন্য ক্যাটাগরি করে ফেলছি আর কি। হ্যাঁ, মাস্ট বি ক্যাটাগরি 6টা, মাস্ট নট বি ক্যাটাগরি 4টা, 10টা, আর হচ্ছে এফেক্টেড বাই শুড নট বি এফেক্টেড বাই ক্যাটাগরি 2টা, মানে 12টা পয়েন্ট আর কি। তোমাকে পরীক্ষা তো পুরো পয়েন্টই লিখতে হবে, এলোমেলো করে লিখতে পারো, বাট মুখস্থ করতে সহজ হয় আর কি, যে এই 6টা এক ক্যাটাগরিতে, এই 4টা এক ক্যাটাগরি, 2টা এক ক্যাটাগরি। কী তারা ইজিলি থ্রেডেবল হতে হবে। এমন টেনশনার বানাইলা যার মধ্যে সুতাটাকে পাস করতে খুব কষ্ট হয়, 2-3 মিনিট লেগে যায়, এটা হতে পারবে না। সহজে যাতে থ্রেডেবল হয়, সহজে যাতে সুতাটাকে পাস করা যায়। রিলায়েবল এবং ডিউরেবল হতে হবে, এটা তো বুঝতেই পারতেছো। যদি রিলায়েবল এবং ডিউরেবল না হয়, টেনশনার তো আমি বারবার কিনবো না বা বারবার নিয়ে আসবো না, সেজন্য রিলায়েবল বা ডিউরেবল হতে হবে। ইনএক্সপেন্সিভ, এটা খুব বেশি দামি হতে পারবে না, কারণ হচ্ছে এটা তো আমার একটা অক্সিলারি ফাংশন, টেনশন মেনটেন করা। মূল কাজ তো ওয়াইন্ডিং করা, মূল কাজ ওয়ার্পিং করা, মূল কাজ সাইজিং করা, মূল কাজ হচ্ছে নিটিং করা। বাট সেগুলো করতে গেলে তো আমি শুধু টেনশনারের পিছনে অনেক বেশি খরচও করতে পারবো না। তো ইনএক্সপেন্সিভ এবং অথবা চিপ হতে হবে, ডিজাইনটা সিম্পল এবং অপারেশনটাও সিম্পল হতে হবে। ক্যাপেবল অফ ইজি ক্লিনিং, টেনশনার ডিভাইসের মধ্যে সুতায় থেকে থাকা লিন্টার্স
ডার্ট এগুলো লাগবেই, মানে প্রতিদিন 8 ঘন্টায় বা প্রতিদিন পর পর এগুলোকে ক্লিন করতে হয় ব্রাশ দিয়ে ঘষে, যাতে করে ডাস্টগুলোকে সরিয়ে ফেলা, লিন্টার্সগুলোকে সরিয়ে ফেলা। তো এটা সহজে যাতে করা যায় এটা থাকতে হবে, ইজি ক্লিনিং অপারেশন থাকতে হবে। অ্যাবল টু অ্যাডজাস্ট টেনশন, কিছু কিছু জায়গায় টেনশনকে আমাদের ভেরি করতে হয় বা টেনশন বাড়াইতে হয় কমাইতে হয়, সেটাকে অ্যাডজাস্ট করার মতো অ্যাবিলিটি থাকতে হবে বা মেকানিজম থাকতে হবে। এটা হচ্ছে মাস্ট বি, যেগুলো থাকতে হবে। আর যেগুলো থাকতে পারবে না, অনেক সময় নিজে থেকে আমার চাহিদা নাই, মানে আমি টেনশনকে বেরি করতে চাই না, আমি চাই একটা নির্দিষ্ট টেনশনে সুতা জড়াক, সেটা না করে সে কী করে টেনশনকে বেরি করে, কখনো 10-এ, কখনো 8-এ, কখনো 11-তে বিভিন্ন টেনশনে সুতাকে ওয়াইন্ডিং করতেছে। তো এটা যাতে না হয়, এটা টেনশন ভেরিয়েশন আনতে পারবে না। যেই টেনশনিং ডিভাইসটা ইউজ করব সে একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করতে হবে, তো তাদের টেনশন ভেরিয়েশন আনতে পারবে না। তারপরে টুইস্টেড ডিফারেন্স আনতে পারবে না, সুতার মধ্যে যে টুইস্ট আছে সে টুইস্টে কোনো পরিবর্তন করতে পারবে না, সুতার টুইস্ট যা আছে তা যাতে থাকে। ড্যামেজ ইন ইয়ার্ন, সুতার মধ্যে সুতা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এমন টেনশনার ইউজ করলাম যে টেনশনের মধ্যে গেলে মনে করো গেট টেনশনারটাকে অ্যাভয়েড করা হয়, গেটের মধ্যে যাইতে যেতে সুতা ক্ষয় হয়ে যায়, মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সুতার মধ্যে ফাইবারগুলো আস্তে আস্তে খুলে আসে। তো এরকম টেনশনার হতে পারবে না যেটা দিয়ে গেলে সুতা আসলে ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হচ্ছে, সুতার স্ট্রেংথ কমে যাচ্ছে। আগে টেনশনার ইউজ করার আগে সুতারটা স্ট্রেংথ যা ছিল, পরে স্ট্রেংথ কমে যাচ্ছে অনেক বেশি। এটা হোল্ড ডাস্ট অ্যান্ড স্মল ফাইবার, এগুলাকে হোল্ড করতে পারবে না, হোল্ড যাতে না করতে পারে। এখন দেখা গেছে 2 মিনিট চালালাম, 5 মিনিট চালালাম, আধা ঘন্টা চালানোর পরে দেখা গেছে টেনশনিং ডিভাইসের মধ্যে ডাস্ট এসে, ফাইবারের কণা এসে বা লিন্টার্স এসে একদম ভরে গেছে, এরকম এটা মোটামুটি অ্যাট্রাক্ট যাতে না করে। শুড নট বি অ্যাফেক্টেড বাই ওয়্যার, মানে বেশি দিন ব্যবহারের কারণে, সুতার ফ্রিকশনের কারণে, সুতার যে ঘর্ষণ হচ্ছে সেই ঘর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারবে না। ওয়্যার মানে হচ্ছে মানে দিনে দিনে নষ্ট হওয়া, যেমন আমরা যে কাপড় পরি এখান থেকে আসছে শব্দটা ওয়্যার অ্যান্ড টিয়ার, মানে কাপড় বারবার পরতে পরতে যে ছিঁড়ে যায় সেটাকে ওয়্যার অ্যান্ড টিয়ার বলে। তো এখানেও ব্যাপারটা তাই, সুতা যে যাবে, সুতা তো এটাকে ঘষে যাবে, সেটা পোস্ট হলে পোস্টকে ঘষে যাবে, এডিটিভ হলে এডিটিভের নিচ দিয়ে ঘষে দিয়ে যাবে, তো ঘষে সেই ডিভাইসটা, টেনশনিং ডিভাইসটা ক্ষতিগ্রস্ত হতে পারবে না। দিস হচ্ছে দ্য প্রেজেন্স অফ অয়েল অ্যান্ড ডাস্ট, মানে এটা আমাদেরকে মেশিনের মধ্যে তেল দিতেই হবে। অয়েল গ্রিজিং হচ্ছে আমাদের একটা মেনটেন্যান্সের রেগুলার পার্ট, রুটিন ওয়ার্ক। আমাদেরকে মেশিনের মধ্যে অয়েল এবং গ্রিজ দিতেই হয় বিভিন্ন পার্টসে। এখন অয়েল দ্বারা টেনশনিং ডিভাইসটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা এরকম হইতে হবে, এফেক্টেড যাতে না। আমরা তো বেশি দেই, মনে করো একবার দিলাম না, কিছুক্ষণ মানে অল্প কিছুক্ষণ চলবে অয়েলটা লেগে, এরপরে তো আবার অয়েল লাগবে না, এমনি অয়েলিং করতেই হয় ওই জায়গাটা আর কি। মনে করো অয়েল প্রথমে দিলাম না, প্রথমে তাহলে কিছুক্ষণ সুতার মধ্যে অয়েল লাগবে, সেটা সমস্যা করবে, কিন্তু এরপর থেকে তো ঠিক আছে। কিন্তু অয়েল দ্বারা টেনশনিং ডিভাইসটা কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হয়, আর আমাদের অয়েলিং করতেই হবে। আমাদের গ্রিজিং অয়েলিং হচ্ছে রেগুলার রুটিন ওয়ার্ক, মেনটেন্যান্সের একটা পার্ট। আচ্ছা, আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি, এটা হচ্ছে টেনশনার রিলেটেড প্রবলেম। তো মনে করে 10 সেন্টিমিটারের একটা সুতা আসছে, এসে একটা টেনশনার পেয়েছে। এই টেনশনারটা কী টাইপের টেনশনার? এডিটিভ টাইপ, মানে একটা ওয়েট দেওয়া আছে, দুটো ডিস্কের মাঝখান দিয়ে সুতা যাচ্ছে। এই দুটো হচ্ছে কী টাইপের? পোস্ট বা ক্যাপস্টোন টাইপের। এটা হচ্ছে এডিটিভ টেনশনার। আর গিয়ে দেখা গেলো তার টেনশনটা হয়ে গেছে 120 সেন্টিনিউটন। তাহলে 10 সেন্টিনিউটনের একটা সুতা এই 4টা টেনশনার হয়ে চলে আসছে কততে? 120-এ। এখন এদের কোএফিশিয়েন্ট, এটার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.3, এটাও 0.3, এটাও 0.3, এটাও 0.3। তাহলে এখানে একই পরিমাণ ফোর্স দেওয়া হয়েছিল। মনে করে এই বিতে একটা ফোর্স দেওয়া হয়েছে, এই এতেও একটা ফোর্স দেওয়া হয়েছে। তো এই ফোর্সটা বা ওয়েটটা কত ছিল সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো তাহলে আমরা যদি ওই যে ফর্মুলাগুলো পেলাম, ক্যাপস্টোন টেনশনের ফর্মুলা পেলাম আর কি এডিটিভের ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাগুলোকে ইউজ করব। মনে করো আমি এটাকে টি নোট ধরলাম, এই টেনশনটাকে। তো এটা যখন এই টেনশনের মধ্যে পার হয়ে গেল তখন তার নাম দিলাম ধরো T1। আবার এই টেনশনে দিয়ে পার হয়ে যখন এখানে আসছে তার নাম দিলাম হচ্ছে T2। এখান থেকে যখন এখানে আসছে তার নাম দিলাম T3, আর এটা হচ্ছে তাহলে T4। ঠিক আছে, তাহলে আমরা এবার ফর্মুলাগুলো যদি বসাই, মনে করো T1 এর মান কত হবে? প্রথম ফর্মুলাতে বসাও, T1 সমান কি হবে? এটা কী টাইপ? কী টাইপ টেনশনার? এডিটিভ টাইপ। তাহলে ফর্মুলা কি? T0 প্লাস 2
মিউ এফ। মিউর মান কত? টি নোটের মান কত? 10। তাহলে 10 সেন্টিনিউটন প্লাস 2 ইন্টু 0.3 এফ। আমি পাচ্ছি 10 সেন্টিনিউটন প্লাস 0.6 এফ, এই তো। আচ্ছা, এবার আসো T2 কত হবে? T2 T1 ইন্টু ই টু দি পাওয়ার মিউ থিটা। আচ্ছা, T1 এর মান কত? এই যে একটা মান আছে, এটা বসাইতে পারি বা নাও বসাইতে পারি, বসালে বড় হয়ে যাবে। লাস্টে একবারে বসাই নাকি এখানে বসাই দিব, কারণ T1টা কিন্তু একটু পরে আবার T2 হয়ে যাবে, T2টা আবার লাস্টে গিয়ে চিহ্ন থাকবে, এটা থাক। মিউ থিটা, মিউর মান কত? 0.3। থিটার মান কত? রেডিয়ান বলছি না, π/2। তাহলে এটা থাকলো। এবার T3 কত হবে? T2 ই টু দি পাওয়ার মিউ থিটা। এই T2 সমান একটা T1 আছে না, আছে কি না? সেটা আমি পরে বসাচ্ছি মনে করো। আচ্ছা, আপাতত এটা থাকুক। তাহলে পাচ্ছি T2 আচ্ছা বসাও। তাহলে T2 এর মান হচ্ছে T1 ইন্টু ই টু দি পাওয়ার 0.3 ইন্টু π/2 ইন্টু ধরো ই টু দি পাওয়ার মিউ থিটা, এই তো। মিউ মানে কত? 0.3 ইন্টু π/2। তাহলে কত হচ্ছে? T1 যোগ হবে আর কি, যোগ হবে। যোগ হলে তো 6 হবে না, 0.6 হবে। হ্যাঁ, 0.6 π/2 না। কাটাকাটি কেন? গুণ অবস্থায় আছে না, গুণ অবস্থায় থাকলে সূচকগুলো যোগ হবে না। 0.6 2 দ্বারা ভাগ করলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার 0.3 পাই। T4 সমান কি হবে? T3 প্লাস 2 মিউ এফ। এই এফ আর এফ কিন্তু আইডেন্টিক্যাল, দুটো এফ কিন্তু ভিন্ন না, সমান এফ। তো T3 হচ্ছে এটা, এবার T1 এর মানটা যদি আমরা বসাই, T1 একটা মান পাইছিলাম না, আর T4 এর মানটা বসাই দেবো। T4 এর মান কত? 120 সেন্টিনিউটন। তাহলে আমরা চাচ্ছি 120 সেন্টিনিউটন সমান, এই যে T1 এর মান বসাবো। T1 এর মান হচ্ছে যে এটা 10 প্লাস, এককটা না লিখি, 10 প্লাস 0.6 এফ ইন্টু ই টু দি পাওয়ার পাই প্লাস 0.6 এফ। এই ইকুয়েশনটাকে সলভ করে এফ বের করতে পারবো না? করো তো, এটার মান বের করো, এই মান বের করে এটার সাথে গুণ দাও, এটার সাথে গুণ দাও, এখানে একটা এফ পাবা, এখানে একটা এফ পাবা, এফ কমন নিবা, বাকিগুলো এক পাশে নিয়ে আসবা, তাহলে একটা সেন্টিমিটার মান পাবো। T3 হচ্ছে যে এখানে, মানে আগে এখানে টান হচ্ছে T2, এখানে হচ্ছে T3, এখান থেকে এখানে আসছে একটা টেনশনার হয়ে আসছে না। এই টেনশনারটা কী টাইপের? ক্যাপস্টোন টাইপ। তো ক্যাপস্টোন টাইপের ফর্মুলা কি? T3 ইজ ইকুয়াল টু T1, মানে এখানে যে আগের যে টেনশন T2 ইন্টু ই টু দি পাওয়ার মিউ থিটা। 0.3 তো হচ্ছে মিউ এর মান, আর π/2 হচ্ছে অ্যাঙ্গেলটা, এই যে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে অ্যাঙ্গেলটা কিন্তু ষাটমূলক পদ্ধতিতে না, রেডিয়ানে। তো 90 ডিগ্রিতে কত রেডিয়ান হয়? π/2 রেডিয়ান নাকি?
এটা না, এটা হচ্ছে এরকম আর কি, মনে করো ই টু দি পাওয়ার 0.3π/2 ইন্টু ই টু দি পাওয়ার 0.3π/2 এরকম ছিল না, দুটাকে যখন সূচকে যোগ করা হয়েছে 0.3π/2 প্লাস 0.3π/2, তখন এটা হয়ে গেছে 0.3π। এটা তো ম্যাথমেটিক্যালি একটা মান পাবো না তুমি ই টু দি পাওয়ার 0.3π এর, ওই মানটার সাথে এটা গুণ করবো আর কি, ওই মানটার সাথে এটাও গুণ হবে। তো 10 গুণলে যে মানটা আসবে সেটা তো 120 থেকে মাইনাস হবে, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে এটা উপরে আসবে 94, মানে এটা মান আসে প্রায় 2.5 মতো। হ্যাঁ, 2.5 সাথে 10 গুণ করলে তো 25 হয়, 25 মতো হয় না, তো 120 থেকে 25 বাদ দিলে এই 94 থাকে, এই 94 উপরে হবে। আর এ পাশে হবে কি, এই যে 2.5 সাথে 0.6 গুণ করলে যা আসে তার সাথে আবার যোগ করতে হবে কত, 0.6, তাহলে এফ তো কমন থাকলো, তাহলে ওই এটা নিচে রাখতে হবে, তাহলে মোটামুটি 44, হ্যাঁ 44 সেন্টিনিউটন। আচ্ছা দেখো, পরীক্ষায় এই প্রবলেমটা বিভিন্নভাবে আসতে পারে। এখানে তো ধরো আউটপুট টেনশনটা বলা আছে, না বলে আমি মনে করো এখানে মিউর মান দিয়ে দিলাম, এফের মান দিয়ে দিলাম, এই যে এফের মানটা দিয়ে দিলাম, অথবা 4টা টেনশনের জায়গায় 3টা টেনশনের দিলাম, বা 2টা টেনশনের দিলাম, দিয়ে বললাম যে আউটপুটটা কত, তুমি আউটপুটটা হিসাব করবা। অথবা ইনপুটটা পুরোটাই দেওয়া হলো না, এখানে সব দেওয়া আছে, টেনশনের মান মিউ এফ দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, তাহলে তুমি বলো যে এখানে সুদা প্রথমে কত টেনশনের এখানে ইন হচ্ছিল সেটা হিসাব করা। অথবা এখানে তো মনে করো এফ হিসাব করতে বলছে, মিউটাই দিল না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সব দেওয়া হলো, তাহলে মিউটা হিসাব করতে হবে, তখন কিন্তু পারবো আমরা, ঠিক আছে, মানে একই নিয়মে করতে হবে। বুঝি নাই আনসার? হ্যাঁ লেখা যাবে, এটা তো আমি নিজেও অনেকগুলো দশমিকের পয়েন্ট বাদ দিছি, আমার 40-এর মতো আসছে, মানে তোমাদেরটা 40-এর আশেপাশে থাকলে ঠিক আছে, এটা বুঝছি আর কি। 40 দশমিক কত আসছে, হ্যাঁ অতই আর কি। হ্যাঁ না, এটা ওরকম না যে একটা মানে রাউন্ড আপ ভ্যালু হইতে হবে। আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ আছে, আমরা 15-20টা ম্যাথ করব, তখন আমরা বলে দিব যে কোথায় রাউন্ড আপ ভ্যালু, যেখানে সংখ্যা বলবে যে কয়টা ড্রাম ইউজ করতে হবে, তখন যদি মনে করো তুমি মান পাও যে 72.01, তাও কিন্তু 72 হবে না, মানে এটা পরের সংখ্যা হবে, 73 হবে। এটা ম্যাথমেটিক্সের নিয়ম, যেটা 0.5-এর উপরে গেলে পরের সংখ্যা সেটা মানবে না। তো কয়টা ড্রাম দরকার হবে, তো তুমি মান আনসার পেলে হচ্ছে 72.02, 72.02 মানে 72 ড্রাম দিয়ে হবে, সম্ভব হবে না, তো 72 ড্রাম দিয়ে পসিবল না, সুতরাং আর একটা ড্রাম বাড়াইতেই হবে, তখন এটা আনসার হবে 73। এরকম ওগুলো আমরা বলে দিব কখন রাউন্ড আপ ভ্যালু হয়। কোনটা? হ্যাঁ সেন্টিনিউটন, ওয়েটার একক আর কি, ওয়েটার একক নিউটন, সেন্টিনিউটন, সেন্টিনিউটন, হ্যাঁ এইগুলো সেন্টিনিউটন দেওয়া আছে না। এটার এককটা তো খুব মানে সুতার একক তো আর সুতার নিউটনে আসে না। না খুব বেশি পরিবর্তন হবে না। আর ইয়ানের ইলংগেশনের ব্রেক তো থাকে, ধরো 10% ইলংগেশনের ব্রেক, তো 10% পর্যন্ত এক্সটেন্ড করার পরে কিন্তু ব্রেক করে না, মানে 10% পর্যন্ত এক্সটেন্ড করলেও ব্রেক করে না। উলে একটু সমস্যা বেশি, উলের ইলংগেশনের ব্রেক হচ্ছে 6%-এর মতো, এগুলো তুমি ন্যাচারালভাবে পড়ছো, সেটা আবার তো 6% এক্সটেন্ড করলেই ছিঁড়ে যায়, সেখানে সুতা ছিঁড়বে বেশি, এই জন্য কটনে হলে খুব বেশি সমস্যা নাই, অত এক্সটেনশন করে না। 6% মানে কিন্তু অনেক এক্সটেনশন, সেটা 10-এ করতে হয়। আর এখানে এরকম টেনশনের জন্য 6% এক্সটেনশন হবে না, 1% সামান্য হবে, কিন্তু অ্যাকশন হয়ে যখন টেনশনার শেষ হয়ে চলে আসবে তখন তো আবার রিল্যাক্সে আবার আগের জায়গায় চলে আসবে।